ক্লাস 12 এর স্টুডেন্টরা, আজকের বায়োলজি ক্লাসে আমি তোমাদের জৈব প্রযুক্তিবিদ্যা এবং তার প্রয়োগ বা বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন এই চ্যাপ্টারটার দ্বিতীয় পর্ব পড়াবো। আজকে আমাদের প্রথম বিষয় হলো স্বাস্থ্য এবং কৃষিকার্যে জৈব প্রযুক্তিবিদ্যার প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি অন হেলথ অ্যান্ড এগ্রিকালচার। প্রথমে স্বাস্থ্যে জৈব প্রযুক্তিবিদ্যার প্রয়োগ সম্বন্ধে আলোচনা করব। বিংশ শতাব্দীতে স্বাস্থ্য বিষয়ে পৃথিবীর বেশিরভাগ স্থানে প্রভূত উন্নতি হয়েছে। যেমন শিশু মৃত্যুর হার কমেছে, কিছু প্রাণহরণকারী রোগ যেমন স্মল পক্স ইত্যাদি নির্মূল করা গেছে, মানুষের গড় আয়ু বেড়েছে। বর্তমানে শিল্পযুক্ত সমাজে সংক্রমণযুক্ত রোগ এখন আর মানুষের প্রাণঘাতী নয়, কিন্তু দীর্ঘস্থায়ী রোগগুলি যেমন ক্যান্সার, অ্যালঝাইমার ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজ ইত্যাদি বয়স্ক মানুষদের বেশি কাহিল করে। তাই জৈব প্রযুক্তিবিদ্যা মানুষের রোগ ব্যাধি দমন করার জন্য এগিয়ে যাচ্ছে। ওষুধ প্রস্তুতের বিদ্যা সংক্রান্ত বিষয়ে জৈব প্রযুক্তি ব্যবহার মানুষের স্বাস্থ্যের যত্ন নিতে এগিয়ে এসেছে। বেশিরভাগ ক্ষেত্রে জৈবিক, জৈব রাসায়নিক, আণবিক জীববিদ্যা ইত্যাদি জৈব প্রযুক্তিবিদ্যার গবেষণায় মানুষের স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য চলে আসছে। নতুন নতুন জৈব প্রযুক্তিবিদ্যার গবেষণা বিগত 30 বছর ধরে স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য অনেক নতুন নতুন ওষুধ আবিষ্কার করেছে। এই ওষুধগুলোর মধ্যে রিকম্বিনেন্ট প্রোটিন, রিকম্বিনেন্ট ভ্যাকসিন, মনোক্লোনাল অ্যান্টিবডি ইত্যাদি উল্লেখযোগ্য। জৈব প্রযুক্তিবিদ্যার প্রয়োগ করে ওষুধের দাম কমানো সম্ভব হয়েছে। জৈব প্রযুক্তিবিদ্যার সাহায্যে অ্যান্টিবায়োটিক্স, হরমোন, ইন্টারফেরন, রক্ততঞ্চনের ফ্যাক্টর, রিকম্বিনেন্ট ভ্যাকসিন, রিকম্বিনেন্ট গ্রোথ ফ্যাক্টর, রিকম্বিনেন্ট অ্যান্টিকোয়াগুল্যান্ট ইত্যাদি উৎপন্ন করা সম্ভব হয়েছে। অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া প্রতিরোধী যৌগ জীবন্ত অণুজীব দ্বারা উৎপন্ন হয়। চিকিৎসার কাজে এবং রোগ ব্যাধি এড়াবার জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়। 4000-এর বেশি অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছে, কিন্তু 50টির মতো অ্যান্টিবায়োটিক বেশি ব্যবহৃত হয়। 1945 খ্রিস্টাব্দ থেকে চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের ব্যবহার হয়ে আসছে। মানুষ এবং পশুদের ওষুধে অ্যান্টিবায়োটিক ব্যবহার হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে পশু খামারে ব্যবহার হচ্ছে। উদ্ভিদের রোগ দূর করতে এবং কীটনাশক হিসাবে অ্যান্টিবায়োটিকের ব্যবহার হচ্ছে। সারা পৃথিবী ধরে বহু মানুষের ডায়াবেটিস প্রতিরোধ করতে ইনসুলিন হরমোনের প্রয়োজন। আগে গরু এবং শুয়োরের থেকে অগ্নাশয় সংগ্রহ করে সেখান থেকে ইনসুলিন নিষ্কাশন করা হতো। প্রাণীজ ইনসুলিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। বর্তমানে জৈব প্রযুক্তিবিদ্যার সাহায্যে ব্যাকটেরিয়া মারফত রিকম্বিনেন্ট ইনসুলিন উৎপন্ন করা হচ্ছে। সোমাটোস্ট্যাটিন বা গ্রোথ হরমোন পশুদের থেকে নিষ্কাশন করা খুবই কষ্টসাধ্য। 0.005 গ্রাম বিশুদ্ধ সোমাটোস্ট্যাটিন পেতে 5 লাখ ভেড়ার মস্তিষ্ক দরকার। ব্যাকটেরিয়াতে সোমাটোস্ট্যাটিন জিন প্রবেশ করিয়ে জৈব প্রযুক্তিবিদ্যা মারফত সোমাটোস্ট্যাটিন উৎপন্ন করা হচ্ছে। হাইপোপিটুইটারি ডোয়ার্ফিজম রোগে সোমাটোস্ট্যাটিন কম উৎপন্ন হয়, সুতরাং সোমাটোস্ট্যাটিনের চাহিদা প্রচুর। 1957 খ্রিস্টাব্দে ইন্টারফেরন আবিষ্কার হয়। কোষগুলো ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে ইন্টারফেরন উৎপন্ন করে। মানব ইন্টারফেরন এক প্রকার গ্লাইকোপ্রোটিন যা বিভিন্ন প্রকার ভাইরাস সংক্রমণ থেকে বাঁচাতে পারে। ফিনল্যান্ডে শ্বেত রক্তকণিকা থেকে প্রথম ইন্টারফেরন উৎপাদন আরম্ভ হয়েছিল। এখন ইন্টারফেরন উৎপন্ন হওয়ার দুটো উৎস আছে। প্রথমটা মানুষের ডিপ্লয়েড ফাইব্রোব্লাস্ট থেকে, দ্বিতীয়টা ব্যাকটেরিয়ার প্লাজমিডে হিউম্যান ফাইব্রোব্লাস্ট ইন্টারফেরন জিন প্রবেশ করিয়ে তৈরি করা। লিম্ফোসাইট থেকে লিম্ফোকাইন প্রোটিন উৎপন্ন হয়ে
অনাক্রম্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংক্রমণযোগ্য রোগ এবং ক্যান্সারে লিম্ফোকাইন প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অথবা বজায় রাখে। এক প্রকার লিম্ফোকাইন ইন্টারলিউকিন 2 জিন প্রযুক্তিবিদ্যার দ্বারা উৎপন্ন করা হচ্ছে। হিমাটোপোয়েটিক গ্রোথ ফ্যাক্টর, এরিথ্রোপোয়েটিন, রেনাল অ্যামোনিয়া, টিউমার অ্যানিমিয়া সারাতে ব্যবহৃত হয়। রিকম্বিন্যান্ট ডিএনএ প্রযুক্তিবিদ্যার সাহায্যে এরিথ্রোপোয়েটিন তৈরি করা হচ্ছে। জিন থেরাপি জৈব প্রযুক্তিবিদ্যার শক্তিশালী একটা হাতিয়ার। জেনেটিক পদার্থ কোষে প্রবেশ করিয়ে রোগ ব্যাধিকে নিরাময়, নিয়ন্ত্রণ অথবা ব্যাহত করা জিন থেরাপির কাজ। ত্রুটিপূর্ণ জিনকে মেরামতি করা বা প্রতিস্থাপন করা চিকিৎসা করা হয়। জিন থেরাপির অনেক প্রকার ব্যবহার আছে। জিন মারফত ক্যান্সার কোষের ধ্বংস সাধন, ত্রুটিপূর্ণ জিনের প্রতিস্থাপন, জিনের যোগান দিয়ে ক্যান্সার কোষকে স্বাভাবিক কোষে ফিরিয়ে আনা, ব্যাকটেরিয়া বা ভাইরাসের জিন দ্বারা ভ্যাকসিন প্রস্তুত করা, আরোগ্য হতে থাকা ক্ষতি হওয়া কলাকোষকে উদ্দীপিত করা এবং নতুন কলাকোষে বৃদ্ধিকে ত্বরান্বিত করা বা বাধাদান করা। এবারে বলি কৃষিকাজে জৈব প্রযুক্তিবিদ্যার প্রয়োগ। পৃথিবীর জীবগোষ্ঠীর জন্য প্রচুর খাদ্য প্রয়োজন। এই বিপুল জীবগোষ্ঠীকে খাওয়াতে খাদ্যের উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করতে হবে। দানা শস্যকে বাড়াতে হবে 40%, মাংসকে 60% এবং মূল ও কন্দকে 40%। কৃষিকার্যে সবুজ বিপ্লব সম্ভব হয়েছে সেচ ব্যবস্থার উন্নতি, সার প্রয়োগ, কীটনাশক প্রয়োগ ইত্যাদির মাধ্যমে। উচ্চ ফলনশীল উদ্ভিদ জল বা সার কম হাওয়া সহ্য করতে পারে, কীটপতঙ্গ দ্বারা কম আক্রান্ত হয়। জৈব প্রযুক্তিবিদ্যার সাহায্যে এই প্রকার ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপন্ন করা হয়েছে। বর্তমানে জেনেটিক্যালি মডিফাইড ক্রপ বা শস্য বাজারে এসেছে, যেমন বিটি বেগুন, বিটি তুলো, ফ্লেভার সেভার টমেটো, গোল্ডেন রাইস বা সোনালী চাল ইত্যাদি। ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস বা বিটি স্পোর থেকে উৎপন্ন করা ব্যাকটেরিয়া লেপিডপ্টেরা বর্গভুক্ত পতঙ্গদের মেরে ফেলে। এরা এক প্রকার টক্সিন উৎপন্ন করে যা পতঙ্গদের পক্ষে মারাত্মক ক্ষতিকর, কিন্তু মানুষের পক্ষে ক্ষতিকর নয়। এই ব্যাকটেরিয়াদের টক্সিন উৎপাদনকারী জিনকে ব্যাকটেরিয়ার ডিএনএ থেকে আলাদা করে বেগুনের ক্রোমোজোমে প্রবেশ করিয়ে দেয়া হয়েছিল। এই বেগুন গাছ, যাকে বিটি বেগুন বলে, নিজেও বিটি টক্সিন তৈরি করতে পারবে বলে কীটপতঙ্গদের দ্বারা আক্রান্ত হবে না। বিটি তুলা গাছেও এই প্রকার জৈব প্রযুক্তিবিদ্যার আর একটা উদাহরণ। টমেটো পেকে গেলে একটি উৎসেচক পলিগ্যালাক্টুরোনেস কোষ প্রাচীরকে ভেঙে দেয়, ফলে টমেটোর খোসা তাড়াতাড়ি নরম হয়ে যায়। সেজন্য বাগান থেকে বাজারে টমেটো নিয়ে যেতে যেতে অনেক টমেটোই নষ্ট হয়ে যায়। ফ্লেভার সেভার টমেটো তৈরি করা হয়েছে অ্যান্টিসেল জিন ব্যবহার করে, যার ফলে টমেটোর খোসা অনেক দিন পর্যন্ত শক্ত থাকবে। জৈব প্রযুক্তিবিদ্যার আরও সুফল কৃষিবিদ্যায় দেখা গেছে, যেমন ভাইরাস প্রতিরোধী জিন, পেস্ট প্রতিরোধী জিন, ছত্রাক প্যাথোজেন প্রতিরোধী জিন ইত্যাদি উদ্ভিদের জিনের সঙ্গে যুক্ত করা হয়েছে। উদ্ভিদ জৈব প্রযুক্তিবিদ্যা দ্বারা যে শস্য উৎপন্ন করা হয়েছে তা শুধু খেতেই ভালো নয়, স্বাস্থ্যের পক্ষেও ভালো। পেস্ট প্রতিরোধী জিনযুক্ত শস্য উদ্ভিদের চাষ করার সময় 40% কম রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে। বীজে শ্বেতসার, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদির পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়েছে। সোনালী চাল তৈরি করা হয়েছে যাতে ক্যারোটিন আছে। জৈব প্রযুক্তিবিদ্যা ব্যবহার করে বিভিন্ন শস্যের, যেমন বার্লি, বিন, ভুট্টা, ওট, চাল, রাই, গম ইত্যাদির ক্ষেত্রে খাদ্য মূল্য এবং শস্য উৎপাদন বাড়ানো গেছে। মেক্সিকোতে যে গম গাছ পাওয়া যায় তার সঙ্গে অন্যান্য স্থান থেকে আনা উন্নত মানের গম গাছের জিন মিশিয়ে প্রচুর উৎপাদন ক্ষমতাযুক্ত গম গাছ তৈরি করা হয়েছে। এর জন্য নরমান বোরল্যাগকে
বললেন যে 1970 খ্রিস্টাব্দে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়েছিল। এবার বলছি মানব ইনসুলিন এবং ভ্যাকসিন উৎপাদন, জিন থেরাপি। প্রথম বলছি মানব ইনসুলিন উৎপাদন বা হিউম্যান ইনসুলিন প্রোডাকশন। জিন প্রযুক্তিবিদ্যা দ্বারা ভেষজ বিদ্যায় উৎপন্ন প্রথম পদার্থ হল মানব ইনসুলিন, যা আমেরিকায় 1982 খ্রিস্টাব্দে বাজারে আসে। এর আগে ইনসুলিন সংগ্রহ করা হতো গরু ও শূকরের অগ্নাশয় থেকে তাদেরকে হত্যা করার পর। অগ্নাশয় ইনসুলিন উৎপন্ন হয় প্রোইনসুলিন রূপে। এতে 3টি পলিপেপটাইড এ, বি এবং সি যুক্ত থাকে। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ক্ষরিত হওয়ার সময় মাঝখানের পলিপেপটাইডটি কেটে যায়। এ এবং বি পলিপেপটাইড আলাদা হয়ে যায়। এর ফলে এ এবং বি পলিপেপটাইড দুটি ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত হয়ে সক্রিয় ইনসুলিন গঠন করে। সক্রিয় মানব ইনসুলিন দুটি পলিপেপটাইড শৃঙ্খল এ এবং বি দ্বারা গঠিত। এ পলিপেপটাইড 21টি অ্যামাইনো অ্যাসিড এবং বি পলিপেপটাইড 30টি অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। এ এবং বি পলিপেপটাইডের অ্যামাইনো অ্যাসিড সজ্জা নির্ধারণ করে জেনেটিক কোড অনুযায়ী নিউক্লিওটাইড পরপর যুক্ত করে এ এবং বি পলিপেপটাইডের জন্য কৃত্রিম জিন সংশ্লেষ করা হয়। এ পলিপেপটাইডের জন্য উৎপন্ন জিনে 63টি নিউক্লিওটাইড এবং বি পলিপেপটাইডের জন্য উৎপন্ন জিনে 90টি নিউক্লিওটাইড থাকে। প্রত্যেকটি সংশ্লেষিত জিন ব্যাকটেরিয়ার প্লাজমিড ভেক্টরের মধ্যে বিটা গ্যালাক্টোসাইডেজ উৎসেচক তৈরির জিন সংলগ্ন করে যুক্ত করা হয়। এরপর এই প্লাজমিড ভেক্টরদের ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করানো হয়। ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করার পর বিটা গ্যালাক্টোসাইডেজের জিন এবং ইনসুলিন জিন একই সঙ্গে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন করে। এর ফলে উৎপন্ন ইনসুলিন পলিপেপটাইড, যার সঙ্গে বিটা গ্যালাক্টোসাইডেজ পলিপেপটাইড যুক্ত থাকে। এই সংযুক্ত প্রোটিন ব্যাকটেরিয়া থেকে নিষ্কাশিত করে পরিশ্রুত করা হয়। এরপর সায়ানোজেন ব্রোমাইড প্রয়োগ করে বিটা গ্যালাক্টোসাইডেজ এবং ইনসুলিন আলাদা করা হয়। ইনসুলিন হরমোনের এ এবং বি পলিপেপটাইড আলাদাভাবে ভিন্ন ব্যাকটেরিয়ার দ্বারা উৎপন্ন করা হয়। এ এবং বি পলিপেপটাইডকে একসঙ্গে মিশিয়ে দিলে তারা স্বতঃস্ফূর্তভাবে ডাইসালফাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে সম্পূর্ণ এবং সক্রিয় ইনসুলিন গঠন করে। এই সক্রিয় ইনসুলিনকে পরিশ্রুত করে মোড়ক বন্ধ করে বাজারে পাঠানো হয়। এর নাম দেওয়া হয় হিউমুলিন, হিউম্যান ইনসুলিন, সংক্ষেপে হিউমুলিন। এরপর বলছি ভ্যাকসিন উৎপাদন। সক্রিয় জীবন্ত অণুজীব অথবা অসক্রিয় জীবন্ত অণুজীব অথবা মৃত অণুজীব বা অণুজীবের পরিশ্রুত দেহাংশ অথবা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিবিদ্যা দ্বারা গঠিত অণুজীবের জিন বহনকারী প্লাজমিড, যাদের জীবদেহে অ্যান্টিজেন রূপে প্রবেশ করালে প্রতিরক্ষামূলক অনাক্রম্যতা উৎপন্ন হয়, তাদের টিকা বা ভ্যাকসিন বলে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর হিসাব অনুযায়ী প্রত্যেক বছর 170 লক্ষ মানুষ সংক্রমণযোগ্য রোগের কারণে মারা যায়। মানব জাতিকে সংক্রমণযোগ্য রোগের হাত থেকে সুরক্ষা প্রদানের জন্য টিকাকরণ বা ভ্যাকসিনেশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বাইরে থেকে রোগ উৎপাদনকারী বস্তু প্রাণীদের শরীরে প্রবেশ করলে তাকে অ্যান্টিজেন বলে। অ্যান্টিজেনের সাপেক্ষে শরীরে অ্যান্টিবডি উৎপন্ন হয়, যা অ্যান্টিজেনকে ভেঙে দেয়, ফলে রোগ সৃষ্টি হয় না। যদি বেশি মাত্রায় অণুজীব বা অ্যান্টিজেন প্রবেশ করে, তবে দেহে অনাক্রম্যতা তাদের বাধা দিতে পারে না, ফলে রোগ সৃষ্টি হয়। টিকাকরণ রোগ সৃষ্টির পরে করা যায়। রোগ সৃষ্টির আগেও সাবধানতা অবলম্বন করার জন্য করা যেতে পারে। 1796 খ্রিস্টাব্দে এডওয়ার্ড জেনা প্রথম টিকাকরণ পদ্ধতি আবিষ্কার করেন। তিনি বসন্তের আক্রমণ থেকে বাঁচাতে একটি ছেলেকে বসন্তের পুঁজ থেকে রস নিষ্কাশন করে দেহে প্রবেশ করান। ফলে ছেলেটি আর কোনোদিনও বসন্ত হয়নি।
আগে সংক্রমণযোগ্য রোগ যেমন যক্ষ্মা, বসন্ত, কলেরা, টাইফয়েড, প্লেগ, পোলিও ইত্যাদি দ্বারা বহু লোকের মৃত্যু হতো। বর্তমানে হাম, ডিপথেরিয়া, হুপিং কাফ, টেটেনাস, বসন্ত, পোলিও ইত্যাদি ব্যাধির টিকা আবিষ্কার হওয়াতে সংক্রমণযোগ্য রোগের দ্বারা মৃত্যু হার অনেক কমে গেছে। টিকা অনেক রকম হয়, কিছু উদাহরণ দেওয়া হলো। 1 নম্বর, জীবন্ত অণুজীব কিন্তু রোগ সৃষ্টির ক্ষমতাবিহীন। উদাহরণ হলো সাবিনের ওরাল পোলিও ভ্যাকসিন, যেখানে জীবন্ত ভাইরাস খাইয়ে দেয়া হয়। 2 নম্বর, মৃত অণুজীব, টাইফয়েড, হুপিং কাফ ইত্যাদি রোগে মৃত অণুজীবকে দেহে প্রবেশ করানো হয়। 3 নম্বর, টক্সিন এবং টক্সয়েড, ব্যাকটেরিয়ার টক্সিন দেহে উৎপন্ন হলে অ্যান্টিটক্সিন বা অ্যান্টিবডি উৎপন্ন হয়। ডিপথেরিয়া এবং টেটেনাসের ক্ষেত্রে ক্ষতিকারক এক্সোটক্সিনকে পরিবর্তন করে নিরাপদ টক্সয়েডে পরিবর্তন করা হয়। 4 নম্বর, অনাক্রম্যতায় ব্যবহৃত সিরাম, কোনো ব্যক্তির বা স্তন্যপায়ী রক্তের অ্যান্টিবডি সিরামের মাধ্যমে সংগ্রহ করা হয়। ঘোড়া বা অন্য কোনো স্তন্যপায়ীতে টক্সয়েড ইনজেকশন করে সক্রিয় অনাক্রম্যতা তৈরি করা হয়। পরে ওই প্রাণীর রক্ত সংগ্রহ করে কোষগুলো এবং প্রোটিন বাদ দিয়ে সিরাম সংগ্রহ করা হয়। এই সিরাম রোগ আরোগ্য করার কাজে লাগে। ডিপথেরিয়া এবং টেটেনাস রোগ সারাতে সিরাম ব্যবহার করা হয়। 5 নম্বর, জৈব রাসায়নিক পদার্থ, ব্যাকটেরিয়ার ক্যাপসুল থেকে পলিস্যাকারাইড সংগ্রহ করে তাদের অ্যান্টিজেন হিসাবে ব্যবহার করা হয়। মেনিনজাইটিস এবং নিউমোনিয়া রোগের আক্রমণের হাত থেকে বাঁচতে এই টিকা ব্যবহার করা হয়। 6 নম্বর, জৈব প্রযুক্তিবিদ্যা দ্বারা উৎপন্ন টিকা, ভাইরাস ঘটিত রোগ যেমন ইনফ্লুয়েঞ্জা, পোলিও, হেপাটাইটিস বি, হার্পিস, এইডস ইত্যাদির ক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি দ্বারা টিকা প্রস্তুত করা হচ্ছে। ক্ষতিকারক রোগ সৃষ্টিকারী ভাইরাস বা ব্যাকটেরিয়ার অ্যান্টিজেন প্রস্তুতকারী জিন অ্যাটেনুয়েটেড ভাইরাস বা ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়। এই অ্যাটেনুয়েটেড জীব ভেক্টর রূপে কাজ করে, পোষক কোষে প্রবেশ করার পর প্রতিলিপি গঠন করতে পারে এবং রোগ সৃষ্টিকারী জীবের অ্যান্টিজেন প্রস্তুত করতে পারে। বর্তমানে অনেক রকম ভেক্টর ব্যবহার করা হয়, ভ্যাকসিনিয়া ভাইরাস, ক্যানারিপক্স ভাইরাস, অ্যাটেনুয়েটেড পোলিও ভাইরাস ইত্যাদি। ভ্যাকসিনিয়া ভাইরাসকে বসন্ত নির্মূল করতে ভেক্টর হিসাবে ব্যবহার করা হয়েছিল। ভ্যাকসিনিয়া ভাইরাসে প্রায় 200 জিন আছে। এমনভাবে কয়েক ডজন বাইরের জিন ভ্যাকসিনিয়া জিনের মধ্যে মিশিয়ে দেওয়া হলো যাতে ভাইরাস জিনদের পোষক কোষ আক্রমণ এবং প্রতিলিপি গঠনের কাজ ঠিক থাকে। এই প্রযুক্তিবিদ্যার দ্বারা গঠিত ভ্যাকসিনিয়া ভাইরাস বাইরের জিন দ্বারা উৎপন্ন প্রোটিন তৈরি করে যা শক্তিশালী অ্যান্টিজেন হিসাবে কাজ করে এবং পোষক কোষে অ্যান্টিবডি উৎপন্ন করে। বসন্ত টিকার মতো জিন প্রযুক্তিবিদ্যার সাহায্যে তৈরি ভ্যাকসিনিয়া ভেক্টর টিকা একটি আঁচড়ের ক্ষত তৈরি করে প্রবেশ করানো যায়। ভ্যাকসিনিয়া ভেক্টর টিকার একটি অসুবিধা হচ্ছে যে অনাক্রম্যতা কম থাকলে এটি ক্ষতিকারক হতে পারে। সেই জন্য ক্যানারিপক্স ভাইরাস ভেক্টর হিসাবে ব্যবহার করা হচ্ছে। সালমোনেলার অ্যাটেনুয়েটেড স্টেইনের মধ্যে কলেরা রোগ সৃষ্টিকারী জিন প্রবেশ করিয়ে তাকে ভেক্টর হিসাবে ব্যবহার করা যায়। রিকম্বিনেন্ট ভেক্টর টিকা ছাড়াও আরও ভালো কৌশল ডিএনএ টিকা। জৈব প্রযুক্তিবিদ্যার সাহায্যে প্লাজমিড ভেক্টরে অ্যান্টিজেন প্রস্তুত করার ডিএনএ টিকা যোগ করা হলো। এবার রিকম্বিনেন্ট প্লাজমিডকে গ্রহীতার পেশিতে ইনজেকশন করা হলো। পেশিকোষ ডিএনএকে গ্রহণ করলো এবং প্রকাশ করার ফলে রসভিত্তিক এবং কোষভিত্তিক অনাক্রম্যতা অর্জিত হলো। কলাকোষ প্রতিপালন অপেক্ষা এই পদ্ধতি বেশি কার্যকর। অ্যান্টিজেন ডিএনএ পেশিকোষের ক্রোমোজোমের ডিএনএর সঙ্গে মিশে যেতে পারে অথবা এপিজোম রূপে বহুদিন থেকে যেতে পারে। এবারে বলি জিন থেরাপি। মানুষের প্রায় 5000 জিন ঘটিত রোগ আছে। জিন ঘটিত রোগের কারণ জিনের পরিবর্তন, যার ফলে প্রয়োজনীয় পদার্থ সংশ্লেষ না হয়ে এমন পদার্থ উৎপন্ন হয় যা কার্যকরী নয়। উদাহরণ হিসাবে বলা যায় যে এসসিআইডি বা সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি নামক একটি
জিন ঘটিত রোগ যেখানে রোগীদের কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না, যে কোনো সাধারণ সংক্রমণে এরা মারা যায়। জিন চিকিৎসার পদ্ধতি হলো রোগীর জিনোমের সঙ্গে ত্রুটিপূর্ণ জিনের স্বাভাবিক জিন যোগ করা, যেখানে রোগীরা ওই ত্রুটিপূর্ণ জিন বহন করে। 1990 খ্রিস্টাব্দে এসসিআইডি রোগের জিন চিকিৎসা শুরু হয়। এসসিআইডি রোগীদের দেহে অ্যাডেনোসিন ডিঅ্যামিনেজ উৎপন্ন হয় না, ফলে টি লিম্ফোসাইট মারা যায়। টি লিম্ফোসাইট কোষভিত্তিকের জন্য দায়ী, কোষভিত্তিক অনাক্রমতার জন্য দায়ী। টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইটকে উদ্দীপিত করে, ফলে বি লিম্ফোসাইট অ্যান্টিবডি উৎপন্ন করে। বি লিম্ফোসাইট রসভিত্তিক অনাক্রমতার জন্য দায়ী। সুতরাং টি লিম্ফোসাইটের অনুপস্থিতিতে কোনো প্রকার অনাক্রমতা সম্ভব নয়। এর জন্য এসসিআইডি রোগীরা মাত্র কয়েক বছর বাঁচে। এদেরকে বাঁচাতে হলে এদেরকে আলাদা করে জীবাণুমুক্ত পরিবেশে রেখে দিতে হবে। এসসিআইডি রোগের জিন চিকিৎসার পদ্ধতি হলো রোগীর দেহ থেকে অপরিণত টি লিম্ফোসাইট সংগ্রহ করা। স্বাভাবিক এডিএ জিন সংগ্রহ করে তা ভেক্টর রেট্রোভাইরাসে প্রবেশ করানো হয়। স্বাভাবিক এডিএ জিনযুক্ত রেট্রোভাইরাসকে অপরিণত টি লিম্ফোসাইটের সঙ্গে মেশানো হয়। রেট্রোভাইরাস টি লিম্ফোসাইটকে আক্রমণ করে এবং স্বাভাবিক এডিএ জিনকে টি লিম্ফোসাইটে প্রবেশ করায়। এই স্বাভাবিক এডিএ জিনযুক্ত টি লিম্ফোসাইটকে পরীক্ষাগারে প্রতিপালন করে দেখা হয় স্বাভাবিক এডিএ জিনের দ্বারা অ্যাডিনোসিন ডিঅ্যামিনেজ উৎসেচক উৎপন্ন হচ্ছে কিনা। প্রতিক্রিয়া ঠিকঠাক হলে এসসিআইডি রোগীর দেহে প্রায় 1 বিলিয়ন টি লিম্ফোসাইট প্রবেশ করানো হয়। একটি রোগীকে জিন চিকিৎসার শুরুর 3 বছর পর দেখা গেছে তার দেহের শতকরা 50% টি লিম্ফোসাইট স্বাভাবিক এডিএ জিন আছে। এর ফলে এসসিআইডি রোগী স্বাভাবিক জীবনযাপনে সমর্থ হয়েছিল। যেহেতু টি লিম্ফোসাইটের জীবনকালের দৈর্ঘ্য স্বল্প, তাই নিয়মিতভাবে জিন চিকিৎসা করা হয়ে থাকে। জিন চিকিৎসাকে প্রয়োগ পদ্ধতি অনুযায়ী দুটো ভাগে ভাগ করা যায়। এক, দেহকোষী জিন চিকিৎসা। এখানে রোগীর দেহে রোগগ্রস্ত অস্বাভাবিক জিনের স্বাভাবিক জিন ভেক্টরের মাধ্যমে প্রবেশ করানো হয়। স্বাভাবিক জিন সঠিক কাজ করে রোগকে দূর করে। 2 নম্বর হলো জনন কোষে জিন চিকিৎসা। এখানে রোগীর জনন কোষে মানে শুক্রাণু বা ডিম্বাণু রোগগ্রস্ত অস্বাভাবিক জিনের স্বাভাবিক জিন প্রবেশ করানো হয়, ফলে বংশ পরম্পরায় স্বাভাবিক জিন বাহিত হতে থাকে। কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জিন পুল পরিবর্তন করা নৈতিক বিতর্কের জন্ম দেয়, কারণ দেহকোষে জিন চিকিৎসা রোগীর সম্মতি নিয়ে করা হয়। কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জিনের পরিবর্তনের সম্মতি কে দেবে? ভবিষ্যৎ প্রজন্ম যারা এখনো জন্মায়নি তাদের ক্ষেত্রে কার থেকে আর কি সম্মতিটা নেওয়া হবে, সেই একটা প্রশ্ন থেকে যায়। এছাড়া জিন চিকিৎসার দুটো পথ আছে। দেহের বাইরে বা এক্স ভিভো জিন চিকিৎসায় রোগীর দেহ থেকে কোষ বার করে তাকে প্রতিপালন করে তার মধ্যে ভেক্টরের সাহায্যে স্বাভাবিক জিন প্রবেশ করে সেই পরিবর্তিত কোষগুলোকে রোগীর দেহে প্রবেশ করানো হয়। আরেকটা হচ্ছে দেহের ভিতরে, ওটা দেহের বাইরে এক্স ভিভো যেটা, আর আরেকটা হচ্ছে দেহের ভিতরে বা ইন ভিভো জিন চিকিৎসায় রোগীর দেহের ভিতরেই অস্বাভাবিক কোষদের জিন পরিবর্তন করা হয়। বায়োরিঅ্যাক্টর বা বহিরাগত জিন ব্যাকটেরিয়াতে ক্লোনিং ভেক্টরের মাধ্যমে প্রবেশ করানো হয়, কিন্তু উৎপন্ন পদার্থ খুব বেশি পরিমাণে পাওয়া যায় না। বেশি মাত্রায় উৎপাদনের জন্য অন্য পদ্ধতির সাহায্য নেওয়া হয়, সেজন্য বায়োরিঅ্যাক্টর গঠিত হয়েছে। বায়োরিঅ্যাক্টরের মাধ্যমে 100 থেকে 1000 লিটার আয়তনের কালচার মাধ্যম পাওয়া যায়। অণুজীব, প্রাণীকোষ অথবা মানুষের কোষ ব্যবহার করে নির্দিষ্ট বস্তু উৎপাদন করা যায়, যেমন যে কোনো উৎসেচক বা হরমোন ইত্যাদি। বায়োরিঅ্যাক্টর আকাঙ্ক্ষিত বস্তু উৎপাদনের জন্য আদর্শ বৃদ্ধির পরিবেশ, তাপমাত্রা, পিএইচ, অক্সিজেন, ভিটামিন, লবণ, সাবস্ট্রেট এইসব আর কি তৈরি করে। আগে বায়োরিঅ্যাক্টর অণুজীবদের দ্বারা সন্ধান প্রক্রিয়া ঘটানোর কাজে বেশি ব্যবহার করা হতো। বর্তমানে প্রচুর পরিমাণে উদ্ভিদ কোষ বৃদ্ধির কাজে লাগানো হচ্ছে। আজকের পড়া এই পর্যন্ত থাকলো। আজকে আমরা পড়লাম স্বাস্থ্য আর কৃষিকার্যে জৈব প্রযুক্তিবিদ্যার প্রয়োগ,
মানব ইনসুলিন উৎপাদন, ভ্যাকসিন উৎপাদন আর জিন থেরাপি।